ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই ময়ূ এবং বাই প্যাট্রিয়ার্কের কাছে এসেছিলেন এবং তখনই বাই কিছুর দিকে তাকিয়ে বলে দ্য ডারম্যান্ড ড্রাগন সোড এবং তখনই ময়ূ বলে এখানে ডারম্যান্ড ড্রাগন সোড কেন এবং তখনই প্যাট্রিয়ার্ক বলে ব্লাড রিভারের প্রতিটি কুলপ্রধানের কাছে দুটি করে ডারম্যান্ড ড্রাগন সোড থাকে। এই দুটি ব্লেডই একই উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি করা হয়েছিল। একমাত্র তফাৎ হলো আমাদের হাতে তরোয়ালটিতে ব্লাড রিভারের গোপন রহস্য লুকিয়ে আছে আর অন্যটি তোমার হাতে। সু জিনহুই যদি সত্যি এটি চালাতে পারে তবে আমরা অপেক্ষা করব যতক্ষণ না সে ব্লাড রিভারের এই বিশৃঙ্খলা শান্ত করছে। তারপর আমি এই তরোয়ালটিও তাকে দিয়ে দেব। তবে ওই তরোয়ালটি তিন পরিবারের প্রধানদের উচ্চাকাঙ্ক্ষাকে পুরোপুরি জ্বালিয়ে তুলবে এবং শেষ পর্যন্ত সেই পুরুষেরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষায় আগুনে নিজেই পুড়ে মরবে। তারা যখন পিছিয়ে যাবে কেবল তখনই আমরা প্রতিভাবান তরুণদের সামনে এগিয়ে আসার এবং মুক্ত হওয়ার একটা সুযোগ তৈরি করে দেব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের চাংহে এবং সে রহস্যময় ব্যক্তিকে দেখানো হয় এবং তখনই লোকটি বলে তুমি দেখতে ঠিক আমার তরুণ বয়সের মতোই এবং চাংহে বলে আপনি যখন তরুণ ছিলেন তখনও কি আপনি এমন একটা আস্ত পিস ছিলেন অর্থাৎ ঝামেলাবাজ। এবং তখনই লোকটি বলে মনে হচ্ছে তুমি তোমার আসল রূপ দেখতে ঘৃণা করো, নিজের ভেতরের সবটা প্রকাশ হয়ে যাওয়ার ভয় পাচ্ছ। আগে আমি তোমাকে দাবিয়ে রাখতাম আর তুমি মাথা তোলার সাহস পেতে না। এখন যেহেতু আমার ধার কমে গেছে তোমার কি মনে হচ্ছে তোমার সুযোগ এসে গেছে। এবং তখনই চাংহে বলে যেহেতু আপনি মানুষের মন পড়তে এত ভালোবাসেন তবে একটু অনুমান করেই বলুন না আমি কেন এসেছি এবং আমার পরিকল্পনা কি। এবং তখনই লোকটি বলে তুমি সুপরিবারের প্রধান হতে চাও সু চাংহে, তুমি তো কেবলই একজন নামহীন সুময়ূর কুলপ্রধান হওয়ার কোনো অধিকার নেই। ঠিক তেমনি সুপরিবারের প্রধান হওয়ার কোনো অধিকার তোমারও নেই। এবং তখনই চাংহে বলে তার মানে আপনি সত্যিই আমাকে ছোট করে দেখতেন। সুপরিবারের প্রধানের এই পদটার উপর আমার কোনো লোভ নেই। আমি এমন কিছু চাই যা ব্লাড রিভার গত কয়েক শতাব্দীতে কখনো ঘটতে দেখিনি। আমি যা অর্জন করতে চাই তা ব্লাড রিভারের কেউ কখনো কল্পনাও করতে পারিনি। আমি ব্লাড রিভারকে বদলে দেব। এবং তখনই লোকটি জোর গলায় হাসতে হাসতে বলে বেশ চাংহে, তোমার ইঞ্চি তরোয়াল সত্যিই চমৎকার, কিন্তু আমাকে হারানো এত সহজ হবে না। আমার তরোয়াল ভেঙে গিয়ে থাকতে পারে কিন্তু আমি এখনো সু জিনহুই। এবং তখনই চাংহে বলে নখ উপড়ে ফেলা বাঘ আর অন্ধ ড্রাগন মাত্র, চিন্তার কিছু নেই। এবং এটা বলার সাথে সাথে চাংহে এবং ওই লোকটির মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং চাংহে তো এখানে এই লোকটিকে আহত করে ফেলে। এবং তখনই লোকটি হেরে গিয়ে বলে চমৎকার চাল, তখন যদি সুপরিবার সাহায্য না করতো তবে তোমরা দুজন এতদিনে মরে ভূত হয়ে যেতে। এবং তখনই চাংহে বলে ওয়েলিং অ্যাবিসের ময়ূ আমাকে নিজে পিঠে করে বয়ে নিয়ে এসেছিল। কুলপ্রধান নিজে আঘাতটা সইতে বেছে নিয়েছিল, ওটা ওনার সিদ্ধান্ত ছিল। ব্লাড রিভারের প্রবেশ করার সময় আমাদের কোনো উপায় ছিল না, কিন্তু আমরা নিজেরাই এর অন্য পারে গিয়ে পা রাখবো। আর আপনি হলেন পুরনো যুগের একটা ধ্বংসাবশেষ মাত্র। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই আঙ্কেল কিউ আহত অবস্থায় এখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং তখনই সেখানে চ্যাংলি তার দলবল নিয়ে এসে আঙ্কেল কিউকে ধরে ফেলে আর বলে আপনি ভিতরে থেকে রক্তাক্ত ও আহত, আমাদের সাথে আপনার কোনো তুলনা চলে না। ব্লাড রিভারের হাওয়া এবার বদলাচ্ছে। এবং তখনই সেখানে চাংহে আসে এবং চাংহে বলে আঙ্কেল কিউ আপনি কি ভাবছেন যে মাস্টার নিজে এখানে হাজির হলে ভালো হতো। এবং তখনই কিউ বলে তুমি এতগুলো স্বর্গীয় স্তরের মিশন শেষ করেছো, নিশ্চয় জয় না থাকলে তুমি কখনো পা বাড়াও না। আমি বাজি ধরে বলতে পারি তুমি এই সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে আর এবারও ফলাফল বরাবরের মতোই হবে। এবং তখনই চাংহে বলে আপনি সত্যিই আমাকে চেনেন, দেখে বড় ভালো লাগলো। পুরো 6টি বছর ধরে আমি এই সংগঠনটিকে গড়ে তুলেছি, এর নাম দা আদার শোর অর্থাৎ অন্য পার। এবং তখনই কেউ অবাক হয়ে বলে অন্য পার, তুমি ব্লাড রিভারকে বদলে দিতে চাও। এবং তখনই চাংহে বলে ঠিক তাই, ব্লাড রিভার পার হলেই আপনি অন্য পারে পৌঁছতে পারবেন। সেখানে কোনো অন্তহীন অন্ধকার রাত থাকা উচিত নয়, সেখানে থাকবে শুধু আলো। বুকের ভেতরটা কেমন আলোকিত করে তাই না। আপনি এই পরিবারের একজন জন্ম থেকে একজন ঘাতক হিসেবে বড় হয়েছেন। কেউ কি সত্যিই স্বেচ্ছায় খুনি হওয়ার জন্য জন্ম নিতে চায়? অন্যরা কেন সূর্যের আলোয় ঘুরে বেড়াবে আর আমাদের তিন পরিবারকে কেন অন্ধকারে বেঁচে থাকতে হবে? আপনি কি সত্যি কখনো এটা বদলাতে চাননি? এবং তখনই কেউ অবাক হয়ে বলে ছোটবেলায় যখন আমাকে জোর করে খুনের বিদ্যা শেখানো হতো অবশ্যই আমি এই সব প্রশ্ন করতাম, কিন্তু এতগুলো বছর পর আমাদের হাত আজ রক্তে ভেজা। আমাদের মতো মানুষের
পরিবর্তনের কথা বলার কি কোনো অধিকার আছে? এবং তখনই চাং হে বলে, একদম ঠিক। যদিও আমি আপনাকে একজন সহযাত্রী হিসেবে দেখি, তবুও আমি আপনাকে এই আংটিটি দেখাইনি, কারণ আপনি মনে করেন সত্যিটা বুঝলেও অনেক আগেই আপনার সাহস হারিয়েছেন। আমরা আলাদা, আমরা এখনো তরুণ। গল্প বইয়ে যেমনটা বলি, আমরা আমাদের জীবনের সেরা সময়ে আছি। রক্ত গরম থাকার বয়স থেকে আমরা এখনো খুব বেশি দূরে সরে যাইনি। আমরা এখনো সেই অমলিন তরুণের হৃদয় আর ইচ্ছার কথা ভুলে যাইনি। যতক্ষণ আমাদের বুকে একটা তরুণের হৃদয় স্পন্দিত হচ্ছে, আমাদের কোনো ভয় নেই, কোনো আফসোস নেই, কোনো আত্মসমর্পণ নেই। এবং তখনই আঙ্কেল কিউ জিজ্ঞাসা করেন, তুমি কি মাস্টার সুকে মেরে ফেলেছো? এবং তখনই চাং হে বলে, আঙ্কেল কিউ, আপনি একজন ভালো মানুষ। এই নোংরা কলঙ্কিত ব্লাড রিভারে আপনি এমন কয়েকজন মানুষের একজন যিনি সম্মানের যোগ্য। নতুন ব্লাড রিভারে সু জিনহুইয়ের কোনো জায়গা নেই। ওনার মৃত্যু হয়নি। ওনাকে সাথে নিয়ে আপনি এখান থেকে চলে যান, বেঁচে থাকুন ভালো মতো। হয়তো কোনো একদিন এর জিনহুইয়ের বেড়ানোর সময়, অর্থাৎ যুদ্ধ জগতে বেড়ানোর সময় ব্লাড রিভারের নাম শুনতে আপনি অবাক হয়ে যাবেন। এবং চাং হে বলে, বিদায় আঙ্কেল কিউ। এবং এটা বলার পরপরই চাং হে এবং ওর লোকেরা এখান থেকে চলে যায়। এবং তখনই চাং হে মেন ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং আমরা দেখতে পাই চাং হে ওই সিটটাতে বসে যেখানে কিনা সুপরিবারের মাস্টার বসতেন, অর্থাৎ রহস্যময়ী সেই ব্যক্তি সু জিনহুই। এবং তখনই এখানে সু চ্যাংলি বলে, চাং হে, সুপরিবারের বাকি শিষ্যদের নিরাপদ জায়গায় আটকে রাখা হয়েছে। এবং তখনই ওখানে থাকা একটি গার্ড বলে ওঠে, তুমি ওনাকে মেরে ফেললে না কেন? এবং তখনই চাং হে বলে, হ্যাঁ, কেন মারলাম না বলো তো? এবং তখনই গার্ডটি বলে, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? মু পরিবারের প্রধানের দিকে এগোবো আর সুযোগ বুঝে আঘাত করব? এবং তখনই চাং হে বলে, সু মুইও কোথায় গেছে? এবং তখনই চ্যাংলি বলে ওঠে, ও মাকড়সার বাসায় ফিরে গেছে। চ্যাং হে বলে, তাহলে আমরা স্পাইডার নেস্টে যাব। এবং এটা বলার সাথে সাথে চ্যাং হে যখন চলে যাচ্ছিল, তখনই চ্যাং হের সামনে ওই গার্ডটি এসে দাঁড়ায় আর বলে, মু ছেংলির ডায়মন্ড ড্রাগন সোর্ড নিয়ে গেছে, ওটা এখন মু পরিবারের হাতে। তাহলে স্পাইডার নেস্টে গিয়ে কি লাভ হবে? শিয়ে পরিবার ইতিমধ্যে মু কম্পাউন্ডার ঘিরে ফেলেছে। তারা একে অপরকে শেষ করুক না কেন, আমরা ততক্ষণ অপেক্ষা করি, তারপর ডায়মন্ড ড্রাগন সোর্ড ছিনিয়ে নেব। আদার্স তৈরি হওয়ার পর থেকে আমরা এই দিনটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের লিডার হয়ে আপনার এখন স্বজনপ্রীতি করা উচিত নয়, শুধু নিজের ভাইয়ের জীবন বাঁচানোর জন্য। এবং এই কথা শুনে রেগে গিয়ে চাং হে ওই গার্ডটির গলায় তরোয়াল ধরে বলে, কি বললে তুমি? এবং তখনই চ্যাংলি পাশে থেকে বলে, যুদ্ধ শুরু হতে চলেছে, শান্ত থাকো। এবং তখনই ওই গার্ডটি শয়তানের হাসি হেসে বলে, আপনি যদি আমাকে মেরেই ফেলেন, তবে ব্লাড রিভারের আর নতুন রক্ত বলতে কি অবশিষ্ট থাকবে? আপনি কি প্যাট্রিয়ার্কের পদটা ওর জন্য রেখে দেওয়ার পরিকল্পনা করছেন? তখনই চ্যাং হে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, মন দিয়ে শোনো, সু মুইও এর যা স্বভাব, সে নিজে না মরা পর্যন্ত ওই তরোয়ালটা উদ্ধার করার জন্য যে কোনো কিছু করতে পারে। যেহেতু সে মু ছিংলি এর পিছু না নিয়ে স্পাইডার নেস্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে ওই তরোয়ালটার মধ্যে কোনো সমস্যা আছে। সে বাইয়ের মতো বোকারাই কেবল মু পরিবারের সাথে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। তুমি যদি এতটাই নির্বোধ হও, তবে যাও, গিয়ে ওর সাথেই মরো। এবং তখনই চাংলি বলে, যেহেতু আসল ব্যাপারটা বোঝা গেল, পরিবেশ তো এখন পরিষ্কার, তাহলে শুধু শুধু ঝামেলা করছো কেন? তখনই চাং হে বলে, তুমি একটা কথা ঠিকই বলেছো, আমি সু ময়ূর জীবন বাঁচাবো, বাকি যে কেউ মরতে পারে, কিন্তু সে নয়। না মানে নয়ই, যদি না আমি মারা যাই। এবং এটা বলার সাথে সাথে চাং হে ওই গার্ডটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবং তখনই চ্যাংলিকে বলে, স্পাইডার নেস্টের গেটে আমার জন্য অপেক্ষা করো। এবং এটা বলার সাথে সাথে চ্যাং হে এখান থেকে চলে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার চাং হে ময়ূর কাছে এসে বলছিল, সত্যি তুমি আমার ভালো ভাই, তুমি আমাকে খুব ভালো করে চেনো। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার ঠিক আগেই তুমি দেখা করতে চাইলে। এবং তখনই ময়ূর বলে, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে। চাং হে বলে, আমি যদি বেছে নেওয়ার সুযোগ পাই, তবে আশা করব এটা যেন ডায়মন্ড ড্রাগন সোর্ড হয়। এবং তখনই ময়ূর চাং হেকে একটি চাবিকাঠি দেখায় এবং এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে প্যাট্রিয়ার্ক বলছিল
বলেছিলেন, তিয়ানচি শহরে যাও, সেখানে পা রাখলেই কেউ একজন তোমাদের সাথে দেখা করতে আসবে। তোমার যা দক্ষতা, তুমি সহজেই তাদের চোখে ফাঁকি দিয়ে সেখানে পৌঁছাতে পারবে যেখানে তোমার রহস্য লুকিয়ে আছে। ওই চাবিগুলো তাকে দিও যে তোমার রহস্য পাহারা দিচ্ছে। সে তোমার এবং সু চাংহের জন্য রাখা বাস্কগুলো খুলে দেবে। তারপর থেকে ব্লাড রিভারের খাতা থেকে তোমাদের নাম চিরতরেই মুছে যাবে। আর তুমি যে রহস্যটা খুঁজছো, নসোড সিটির পতন কিভাবে হয়েছিল তাও ওর ভেতরেই আছে। এবং তখনই সিন আবারও বর্তমানে আসে এবং চাংহে বলে, তুমি কি সত্যি এটাই চাও, ব্লাড রিভার ছেড়ে চলে যেতে এবং স্বাধীনতা পেতে? তুমি কেবল এই দুটো চাবির জন্য প্যাট্রিয়াককে রক্ষা করতে এতটা লড়াই করলে? এবং তখনই মইয়ু বলে, 3 পরিবারের এই বিশৃঙ্খলা আর ঠিক হওয়ার নয়। এই সুযোগে আমরা ব্লাড রিভারকে এই গোলমালের মধ্যেই বিলুপ্ত করে দিতে পারি। তারপর আমরা স্বাধীনতা পাবো এবং প্রত্যেককে নিজের মতো করে বেছে নেওয়ার সুযোগ পাবো। এবং তখনই চাংহে বলে, তাহলে এই ছিল তোমার পরিকল্পনা, তাদের নিজেদের ভেতরের লড়াইকে কাজে লাগিয়ে ক্ষমতা লোভীদের শেষ করা, আর সব শেষে যারা তোমার মতো চিন্তা করে তাদের নিয়ে ব্লাড রিভার ছেড়ে চলে যাওয়া। সুমইয়ু, তুমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি চতুর, কিন্তু তোমার জন্য আমার কাছেও একটা উপহার আছে। এবং তখনই চাংহে সেই আংটিটা মইয়ুকে দেখালে মইয়ু বলে, আদারসোর? এবং চাংহে বলে, ব্লাড রিভার পার হলেই তুমি আদারসোর পৌঁছতে পারবে। সেখানে কোনো অন্তহীন অন্ধকার রাত থাকবে না, থাকবে শুধু আলো। মনে আছে সেই সময়ের কথা যখন আমরা একটা মিশন শেষ করে ছাংলাং নদী পার হচ্ছিলাম? তুমি জলের দিকে তাকিয়ে আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমরা কবে আদারসোরে পৌঁছবো? আমি তোমাকে সেটা আজ রাতেই বলতে চাই, সেটা আজ রাতেই। এবং তখনই মইয়ু বলে, কিন্তু এই রাতটি হবে ব্লাড রিভারের রক্তক্ষয়ী রাত। এবং তখনই চাংহে বলে, রক্ত থেকেই পরিবর্তনের শুরু হয়। সুমইয়ু, তুমি বড্ড দয়ালু। প্রত্যেকের একটা সীমারেখা থাকে, তোমার সীমারেখা আমার ধারণার বাইরে। এটা আমাকে বছরের পর বছর ধরে বিরক্ত করছে। তুমি যদি এখনো আমাকে থামাতে চাও তবে চলো লড়াই হোক, যে জিতবে সিদ্ধান্ত সেই নেবে। তুমি জিতলে আমি তোমার সাথে ব্লাড রিভার বিলুপ্ত করে দেব, আর আমি জিতলে তোমাকে আমার সাথে আদারসোরের পথে হাঁটতে হবে। এবং তখনই মইয়ু বলে, চাংহে, তোমার চেয়ে ভালো আমাকে আর কেউ চেনে না। তুমি হয়তো ব্লাড রিভারকে আলোর দিকে নিয়ে যেতে পারো, কিন্তু তোমার এই উচ্চাকাঙ্ক্ষা অনেককে অতল গহ্বরে ঠেলে দেবে। আর ব্লাড রিভার তুমি যতটা ভাবছো ততটা সহজ নয়। প্যাট্রিয়াক এবং সোল রিভার্স হলের পেছনে আরো অনেক শক্তিশালী হাত রয়েছে। এবং তখনই চাংহে বলে, আরো শক্তিশালী? মইয়ু বলে, হ্যাঁ, আমরা প্যাট্রিয়াক এবং সুপরিবারের প্রধান হলেও সবকিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে না, এমনকি প্যাট্রিয়াকও অন্য কারোর হাতের খেলনা মাত্র। এবং চাংহে বলে, আমরা যদি একটি নতুন ব্লাড রিভার গড়ে তুলতে পারি তবে সেই ব্লাড রিভার কেবল আমাদের দুজনেরই হবে। সেই অদৃশ্য হাত আর ওই জেদি পরিবার প্রধানের শেষ পর্যন্ত কেটে ফেলা হবে। সুমইয়ু, তুমি কবে থেকে এত ভীরু হয়ে গেলে? এবং তখনই মইয়ু বলে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে অনেকে মারা যাবে, আর এর জন্য চড়া মূল্য চোকাতে হবে। আমি চাই তারা বেঁচে থাকুক। এবং তখনই চাংহে বলে, তুমি যেমনটা বললে আমি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ, তোমার মতো মুক্ত মনা নয়। সুমইয়ু, আমরা সব সময় ভিন্ন পথে হেঁটেছি। এবং এটা বলার সাথে সাথে চাংহে মইয়ুর গলায় অস্ত্র ধরে বসে এবং বলে, তুমি বলছো তুমি ব্লাড রিভারের একজন ভালো মানুষ হয়ে থাকবে? ওটা তোমার এক ধরনের ছেলে মানুষই। যাদের তুমি মারবে না তাদের আমি মারবো, যে পাপ তুমি বইবে না তা আমি বইবো। এমনকি তুমি যদি ব্লাড রিভার ছেড়ে চলে যেতেও চাও আমি তোমার জন্য সেই রাস্তা তৈরি করে দেব, কিন্তু তুমি যদি মারা যাও আমি তোমাকে বিদায় জানাতে আসবো না। এমনকি তারা যদি আমাকে আন্ডারটেকারও বলে তবুও না। এবং তখনই মইয়ু বলে, আমরা যখন ওয়েলিং অ্যাবিস থেকে পালিয়ে এসেছিলাম তখন তোমাকে কি বলেছিলাম মনে আছে? তুমি যদি যথেষ্ট শক্তিশালী হও তবেই তোমার এই ছেলে মানুষের ধরে রাখার অধিকার থাকবে। এবং এই কথা শুনে চাংহে তো তার গলায় থেকে তরোয়ালটি নামিয়ে নিয়ে বলে, আর এখন আমিও কি আমার নিজের মতো একটু ছেলে মানুষই করছি না? এবং তখনই চাংহে বলে, শর্ট ডেইটি অর্থাৎ তরোয়ালের দেবতা শুয়ে ইউয়ে, আপনার কি মনে হয়? এবং তখনই বাইরে থেকে তরোয়ালের দেবতা সেই মেয়েটি বেরিয়ে আসে
এবং ময়ূ বলে সিটি লর্ড লি। এবং তখনই সুইয়ে ইউয়ে বলে অনেকদিন পর দেখা হলো সুময়ূ। আমার জুনিয়র বলেছিল যে ব্লাড রিভারের নতুন প্যাট্রিয়ার্ক পুরো জিয়াংহুকে কাঁপিয়ে দেবে, তাই সে আমাকে বিচার করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে বলল প্যাট্রিয়ার্ক পদের জন্য তুমি নাকি সেরা পছন্দ। এবং তখনই চাং হে বলে একবার আমি মু মিংচিকে মেরে ফেলি, ডায়মন্ড ড্রাগন সোর্ড নিয়ে নিই এবং 3 পরিবারকে এক করি। সে চাক আর না চাক তাকে এই পদ নিতেই হবে। এবং তখনই সুইয়ে ইউয়ে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যতই নিষ্ঠুর হও না কেন তুমি তোমার কথা রাখো। এবং তখনই চাং হে বলে আপনার জহুরির চোখ বটে, ওনাকে আমার জন্য একটু আটকে রাখুন, আমি বাকি কাজটা সেরে আসি। এবং তখনই মেয়েটি বলে কিন্তু এখন আমি এর চেয়েও ভালো একটা পরিণতি দেখতে পাচ্ছি। চাং হে বলে কি? এবং মেয়েটি বলে সু মুইউ যা বলল, ব্লাড রিভার ছাড়া জিয়াংহু আসলে সবচেয়ে সেরা হবে। চমৎকার। এবং তখনই মুইউ কিছু একটা বুঝতে পেরে বলে লিস্টের সমস্যা হয়েছে। চাং হে তোমার লোকেরাই কি এটা করেছে? এবং তখনই চাং হে বলে আমি ছাড়া তারা এই সাহস পেত না। এবং মেয়েটি বলে এটা ট্যাং লিয়ানুয়ে করেছে, তার নিজস্ব কিছু প্রতিশোধ নেয়ার ছিল। এবং তখনই চাং হে এবং মুইউ এখান থেকে চলে যায়। এদিকে আমরা আবার দেখতে পাই মাস্টার এবং ট্যাং লিয়ানুয়ে একসাথে যুদ্ধ করছিল। এবং তখনই মাস্টার বলে স্কাই ওয়ার্থ থান্ডার অর্থাৎ আকাশ ছোঁয়া বজ্র। এবং তখনই ট্যাং বলে আফসোস আজকে রাতের আকাশটা একদম পরিষ্কার, না হলে আমি বজ্রপাত নিয়ে আনতাম। আমার মহাশয় আপনি এতক্ষণে মরে যেতেন। এবং তখনই প্যাট্রিয়ার্ক তার হাতে থাকা তরোয়ালের বাসকে ঢুকিয়ে রাখে। এবং তখনই সেখানে ময়ূ এবং চাং হে চলে আসে। এবং তখনই ট্যাং লিয়ানুয়ে বলে ঘর্ষণের মাধ্যমে ব্লেড বা তরোয়াল ধারালো হয়, আর তীব্র শীতের মাধ্যমেই প্লাম ফুলের সুবাস ফোটে। এই বিষটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, প্লাম ফুলের মতোই একরোখা বা সহনশীল ক্ষমতা। এমনকি প্রতিশোধক নেয়ার পরেও যদি আপনি খুব তাড়াতাড়ি আপনার ভেতরের শক্তি জাগ্রত করেন, তবে এটি আবার দ্বিগুণ বেগে ফিরে আসবে। ঠিক তখনই প্যাট্রিয়ার্কের মুখে থেকে রক্ত উঠতে থাকে। এবং তখনই সুময়ূ বলে মনে হচ্ছে বিষটা আবার চাঙ্গা হয়ে উঠেছে। এবং তখনই ট্যাং লিয়ানুয়ে বলে আমার আর আঘাত করার কোনো প্রয়োজন নেই, আপনি এমনিতেই কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। মহাশয় পরলোকে যাত্রাপথে আপনার যাত্রা শুভ হোক। এবং এটা বলেই ট্যাং লিয়ানুয়ে এখান থেকে চলে যায়। এবং তখনই বাই হেউইয়া বলে মাস্টার আমাদের এখনই এর চিকিৎসা করতে হবে। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন এর কোনো দরকার নেই, আমি অনুভব করতে পারছি আমার শেষ সময় ঘনিয়ে এসেছে, এমনকি কোনো অমর ব্যক্তিও এটিকে আর উল্টে দিতে পারবে না। এবং তখনই মুইউ বলে মিরাকেল ফিজিশিয়ান অন্য কোনো উপায় কি আছে? এবং তখনই বাই হেউইয়া বলে এই মাত্র বিষ শরীর থেকে পরিষ্কার করা হয়েছিল, ওনার ভেতরের শক্তি এভাবে ব্যবহার করা উচিত হয়নি, উনি আরো কয়েক বছর বাঁচতে পারতেন, কিন্তু এই মাত্র যা হলো। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন নিজেকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার পাপ অনেক গভীর, পরলোকে যমরাজের সামনে গেলেও তিনি আমাকে ক্ষমার অযোগ্য বলে বিচার করবেন। এবং তখনই মুইউ কষ্ট পেয়ে বলে মাস্টার আপনি এসব কি বলছেন? এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন মুইউ চাং হে আমার সাথে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, বাকিরা সবাই এখানে অপেক্ষা করো। এবং তখনই সবাই বলে বুঝতে পেরেছি। তারপরেই ময়ূ চাং হে এবং প্যাট্রিয়ার্ক একটি বাগানের মধ্যে আসে। এবং এখানে এসে প্যাট্রিয়ার্ক বলছিলেন ময়ূ আমি সবসময় ভাবতাম তুমি জীবন মরণ চুক্তির কারণে আমাকে রক্ষা করতে নিজের সবকিছু বাজি রেখেছিলে। এবং তখনই চাং হে বলে কিসের চুক্তি? এবং ময়ূ বলে ও কিছু না, ওটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন আমি ভাবতাম এই পৃথিবী আমাকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়েছে, যতদিন না আমি জানতে পারলাম যে তুমি ইতিমধ্যে জীবন মরণ চুক্তি থেকে মুক্তি পেয়ে গেছো, আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমি তোমাকে এবং নিজেকে কতটা কম মূল্যায়ন করেছিলাম। এই এতগুলো বছর আমি তোমার পাশে ছিলাম। এবং তখনই ময়ূ বলে এই এতগুলো বছর আমি আপনার পাশে ছিলাম কারণ আমি বিশ্বাস করতাম যে আপনি রক্ষা করার যোগ্য ছিলেন। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন বেশ, খুব ভালো, আমি যখন যুবক ছিলাম কিউয়েন এবং আমি ভাইয়ের মতো ছিলাম, ঠিক যেমন তুমি আর চাং হে। পরবর্তীতে প্যাট্রিয়ার্ক পদের জন্য লড়াই করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি, আর
আর কেউএন একাই এই স্পাইডার নেস্টে চলে এসেছিল। আমি ভেবেছিলাম সেও আমাকে পরিত্যাগ করেছে, অথচ শেষ পর্যন্ত সে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাই দিয়ে দিল। দুঃখের বিষয় হলো। এবং তখনই ময়ূ বলে, কিছু জিনিস কখনোই বদলায় না। প্যাট্রিয়ার্ক বলেন, ময়ূ, তোমার নিজস্ব কোনো পরিকল্পনা আছে, তাই না? তোমার চূড়ান্ত লক্ষ্য হলো ব্লাড রিভারকে বিলুপ্ত বা ভেঙে দেওয়া, ঠিক তাই তো? এবং তখনই ময়ূ বলে, হ্যাঁ, এদেরকে এভাবে ছেড়ে দিলে স্পাইডার শ্যাডোর সদস্যদের পরিণতি কখনোই ভালো হবে না। আমি চাই না তারা প্রতিদিন এইভাবে খুনোখুনির মধ্যে বেঁচে থাকুক। একমাত্র ব্লাড রিভার ভেঙে দিলেই তারা সত্যিকারের স্বাধীনতা পাবে, সাধারণ মানুষের মতো বাঁচতে পারবে এবং রোদের মধ্যে মুক্ত আকাশে হাঁটতে পারবে। ব্লাড রিভার যদি বৃষ্টির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ভেঙে যায়, তবে সেই শক্তিগুলো যতই শক্তিশালী হোক না কেন, তাতে আর কিছুই যায় আসবে না। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন, আর তোমার কি খবর চাংহে? তুমি ব্লাড রিভারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তা পরিবর্তন করতে চাও, তাই তো? এবং তখনই চাংহে বলে, এমন অনেক কিছু আছে যা আমি পরিবর্তন করতে চাই, এটা তো কেবল শুরু মাত্র। এবং তখনই প্যাট্রিয়ার্ক তার হাতে থাকা তরোয়ালটার দিকে তাকিয়ে বলে, আমি এই তরোয়ালটি তোমার হাতে তুলে দিতে পারি, যদিও আমি এটি ময়ূকে দিতে পারলে বেশি খুশি হতাম। আমি যখন তরুণ ছিলাম আমিও ঠিক তোমার মতোই ভাবতাম, কিন্তু আপাতত তুমি এখনো জানো না যে লক্ষ্য তুমি অর্জন করতে চাইছো তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন হবে। যাদের তোমাকে হারাতে হবে তারা কেবল জিনহুই বা শুধু আমিই নয়, বরং আমার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায় তারা অনেক হবে, অনেক গুণ বেশি ভয়ানক। এবং তখনই চাংহে বলে, একসাথে ময়ূ এবং আমি কখনোই এ পর্যন্ত হারিনি। এই সোল রিভার্সাল উল্লেখ করার মতোই কোনো বিষয় না, অর্থাৎ এদের আমরা পাত্তা দিই না। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন, সোল রিভার্সাল কেবলই একটা পুতুল যা তারা ব্লাড রিভারে বসিয়ে রেখেছে। বহু শতাব্দী ধরে সবাই জানে যে ব্লাড রিভার হলো আকাশের নিচে সবচেয়ে ভয়ানক জায়গা, কিন্তু এর আসল সত্যটা এমনকি এর নিজের খুনিদের কাছ থেকেও লুকিয়ে রাখা হয়েছে। এবং তখনই ময়ূ বলে, তাহলে ব্লাড রিভারের আসল সত্যটা কি? তখনই প্যাট্রিয়ার্ক বলেন, সত্যটা অল্প কথায় বলা সম্ভব নয়। গোপন রহস্যটা লুকিয়ে আছে আমার ঘরের গোপন সুড়ঙ্গে। আমি চলে যাওয়ার পর তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো, তবে তোমরা যদি নাও দেখো, যখন তুমি শেষ পর্যন্ত এই ড্রাগন তরোয়ালটা হাতে তুলে নেবে, ওরা নিজেরাই তোমার খোঁজে আসবে। তরোয়ালটা এখানেই আছে, আমি এটা তোমাদের দুজনের দায়িত্বে রেখে যাচ্ছি। এবং এটা বলার সাথে সাথে প্যাট্রিয়ার্ক তার কাছে থাকা তরোয়ালটি এখানে ছুঁড়ে দেয় এবং তারপরও আবার বলে, ময়ূ, আমি সব সময় একটা জিনিস অনুভব করেছি, প্যাট্রিয়ার্ক হওয়ার পর থেকে আমি ব্লাড রিভারের সর্বোচ্চ ক্ষমতা আর গৌরব ভোগ করেছি, কিন্তু আসলে আমি ছিলাম ওই 3 পরিবারের ছুঁড়ে ফেলে দেওয়া একটা ভূতের মতো। এই তো মাত্র কয়েকদিন আগে কেউএনকে আমার জন্য মরতে দেখে আর আমার শরীরের বিষ নেমে যাওয়ার পরও তুমি যেভাবে আমাকে আড়াল করে রাখলে, সেটা দেখে আমি বুঝতে পারলাম যে আমি কখনো একা ছিলাম না। ময়ূ, এতগুলো বছর আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এবং তখনই ময়ূ বলে, সেদিন যদি আপনার দয়া না থাকতো তাহলে আমরা দুজন কখনোই ওয়েলিং অ্যাবিস থেকে বের হতে পারতাম না। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন, তখন তো আমি কেবল তোমাদের দুজনের শক্তিকে ব্যবহার করতে চেয়েছিলাম। এবং ময়ূ বলে, আপনার শুরুর উদ্দেশ্যে আর আমাদের শেষের পরিণতি এবং চূড়ান্ত সিদ্ধান্ত এগুলো এক জিনিস নয়। আমি ব্লাড রিভার থেকে কৌশল শিখেছি আর আমার বাবার কাছ থেকে শিখেছি কিভাবে একজন প্রকৃত মানুষ হতে হয়। বাবা আমাকে শিখিয়েছিলেন যে অনুগত্যই সবার আগে। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন, অনুগত্য? আমি যখন তরুণ ছিলাম আমিও একটি ভিন্ন ধরনের ব্লাড রিভার তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম আমি নিজেই ওদের মতো হয়ে যাচ্ছি। আর তুমি ময়ূ, তুমি এমন একজন মানুষ যে কখনো বদলায় না। এবার যাও, চলে যাও। এবং এটা বলার সাথে সাথে প্যাট্রিয়ার্ক এখান থেকে চলে যাচ্ছিলেন আর বলছিলেন, তোমরা চলে গেলেই আমি একটা বিশাল আগুন জ্বালিয়ে নিজেকে আর এই আস্তানাটাকে পুড়িয়ে ছাই করে দেব। এবং তখনই ময়ূ কিছু বলতেই যাবে এবং প্যাট্রিয়ার্ক তখনই বলেন, আর কিছু বলো না, এটাই আমার সিদ্ধান্ত। এবং তখনই ময়ূ বলে, মাস্টার, পরপারে আপনার আত্মা শান্তি পাক। এবং তখনই প্যাট্রিয়ার্ক ঘুরে দাঁড়িয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আবারও অলৌকিক চিকিৎসকের খোঁজ করতে বলবে।
তখনই ময়ূ বলে প্রত্যেকের নিজস্ব একটা পছন্দ বা সিদ্ধান্ত থাকে আর প্রতিটি সিদ্ধান্তের একটা অর্থ থাকে। এবং তখনই মাস্টার বলে আমি নিশ্চিতভাবেই নরকে যাব, তাই আশা করি আমাদের আর কখনো দেখা হবে না। এবং এটা বলার সাথে সাথে প্যাট্রিয়ার্ক তার ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই ময়ূ এবং চাংহে ওই তরোয়ালটির মুখোমুখি দাঁড়িয়েছিল। তখনই ময়ূ বলে এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি এই তরোয়ালটি দিতে পারি। তখনই চাংহে বলে সত্যি বলতে আমার মনে হয় তোমার জন্য সবার সমর্থন পাওয়াটা বেশি সহজ হবে। সর্বোপরি স্পাইডার শ্যাডো 12 জোডিয়াক তোমার জন্য জীবন দিতে পারে, আর অন্যদিকে দলটা তো আমার দিকে কেবল তরোয়ালই উঁচিয়ে ধরে। আমাদের চুক্তি অনুযায়ী তুমি হবে প্যাট্রিয়ার্ক আর আমি হব সুপরিবারের প্রধান। তখনই ময়ূ বলে সেটাই স্বাভাবিক। এবং তখনই চাংহে বলে আমি তোমার সামনে মাথা নত করলেও তুমি এটা নেবে না। প্রতিটা মুহূর্তে তুমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাও, ব্লাড রিভারের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাও। তখনই ময়ূ বলে তুমি কেন এখানে থেকে যাওয়ার জন্য এত জেদ করছো? এবং চাংহে বলে কারণ সবাই তোমার মতো ইচ্ছাহীন বা লোভহীন নয়। কেউ বীর হতে চায়, কেউ হতে চায় ভ্রাম্যমান যোদ্ধা, কেউ চায় অগাধ সম্পদ, কেউ চায় নাম ডাক। ব্লাড রিভার শক্তিশালী, আমরা একসাথে অনেক কিছু তৈরি করতে এবং বদলে দিতে পারি। আমার উচ্চাকাঙ্ক্ষা আছে আর ওদের আছে ইচ্ছা। উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে ঘুরে বেড়ানোর চেয়ে নিজের হাতে তরোয়ালটা শক্ত করে ধরা এবং যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায় সেই সব খারাপ মানুষদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করা অনেক ভালো। এবং তখনই আমরা দেখতে পাই এখানে দুটি লোক চলে আসে, আর এই দুটি লোক হচ্ছে সেই ভয়ঙ্কর সোল রিভার্সালের লোক। এবং তখনই এখানে থাকা প্রথম ব্যক্তি বলে ওঠে চমৎকার বলেছ, ওদের সবাইকে মেরে ফেলো। ইনি ছিলেন ওয়াটার অফিসিয়াল। এবং তখনই পরবর্তী লোকটি বলে ওঠে আর এনার নাম ছিল সিলিং। এবং তখনই তিনি বলেন আর তুমি আমার শরীর থেকে এই বিষটা দূর করে দেবে তো? এবং তখনই ওয়াটার অফিসিয়াল বলে হ্যাঁ, ওরা দুজন সুপরিবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, সু ময়ূ এবং সু চাংহে, তাই তো? এবং তখনই চাংহে বলে তুমি সোল রিভার্সালের ওয়াটার অফিসিয়াল। এবং তখনই ওই লোকটি বলে একটু আগে তোমার দেওয়া বক্তব্যটা বেশ ভালোই ছিল, শুধু একটাই আফসোস। এবং তখনই চাংহে বলে আফসোসটা কি? এবং তখনই ওয়াটার অফিসিয়াল জোরে জোরে হাসতে হাসতে বলে আফসোস, তোমরা আমাদের নির্বাচিত লোক নও। চিন্তা করো না, আমি এতে নাক গলাবো না। 3 কর্মকর্তার একজন হিসেবে আমি দূর থেকে দাঁড়িয়ে খেলা দেখতে বেশি পছন্দ করি। তোমরা যতটাই শক্তিশালী হও না কেন, মো সিলিং এর সামনে তোমরা কেউই টিকতে পারবে না। এবং তখনই ময়ূ বলে চাংহে যা বলেছে তার অনেক কিছুর সাথেই আমি একমত নই, তবে একটা কথা মোটেও ফাঁকা বলি ছিল না, আমরা দুজন একসাথে কখনোই হারিনি। 18 সোর্ড অ্যারো সক্রিয় হও। এবং এটা বলার সাথে সাথে তাদের মধ্যে যুদ্ধ শুরু হতেই যাচ্ছিল। তখনই এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।